সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের চরপাতায় শিক্ষামন্ত্রী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নবম ও দশম শ্রেণীর ফিনান্স ব্যাংকিং এর পঞ্চম অধ্যায়ের মূলধন আয় ব্যয় প্রাক্কলনের গড় মুনাফার হার নির্ণয়ের একটি অঙ্ক দেখাবো আমি তোমাদেরকে। তো প্রথমে আমি উদ্দীপকটা এখানে তুলে রাখলাম। উদ্দীপকটা ছিল নিশিতা 4 নং প্রকল্পে 12 লক্ষ টাকা বিনিয়োগ করতে চাচ্ছেন। বিক্রয় প্রথম, বিক্রয় দ্বিতীয়, বিক্রয় তৃতীয়, অর্থাৎ এখানে তিনটা বছর বিক্রির পরিমাণ দেওয়া আছে। সান প্রকল্পে তিনটা বছর ছিল 8 লক্ষ, 9 লক্ষ এবং 7 লক্ষ, 8 লক্ষ এবং 9 লক্ষ টাকা বিক্রয়। আর মূল প্রকল্পের বিক্রয় 3 বছরে ছিল 5 লক্ষ, 9 লক্ষ এবং 10 লক্ষ টাকা। এই বিক্রয়ের বিপরীতে তাদের খরচ হলো চলতি খরচ চান প্রকল্প 40%, মূল প্রকল্প 35%, স্থায়ী খরচ চান প্রকল্প 2%, মূল প্রকল্প 1.5%, অবচয় 1 লক্ষ, 1 লক্ষ, কর হার 30%। ছোট ক নাম্বারের প্রশ্ন ছিল চান প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করো। বড় ক নাম্বারের প্রশ্ন ছিল কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য, যুক্তি দাও। এটা ছিল উদ্দীপক। তো এই উদ্দীপকের আলোকে যখন আমরা ছোট ক নাম্বার অঙ্কটি করব তখন আমরা ভর করব বিবরণ। যেহেতু এখানে 3টা বছরের বিক্রি দেওয়া আছে, তার মানে 3টা টাকার ভর হবে। যদি 4টা বছরের বিক্রি দেওয়া থাকতো তাহলে 4টা টাকার ভর হতো, ঠিক আছে। এরপরে দেখো আমরা ঘরের বিপরীতে নাম লিখলাম লক্ষ টাকা, অর্থাৎ এখানে দেওয়া ছিল কত টাকা, 7 লক্ষ টাকা। 7 লক্ষ মানে 7 দিয়ে 0 5টা হবে, আর 8 লক্ষ মানে 8 দিয়ে 0 5টা হবে, 9 লক্ষ মানে 9 দিয়ে 0 5টা হবে। যেহেতু আমরা এখানে লক্ষ টাকায় করতেছি, সেহেতু 7 লক্ষ মানে শুধু 7 দিলাম, 8 লক্ষ মানে 8 দিলাম, 9 লক্ষ মানে 9 দিলাম। যদি আমরা এইভাবে শূন্য বাদ দিয়ে শুধু লক্ষ টাকায় করি তাহলে পরে উল্লেখ করতে হবে লক্ষ টাকা। আর যদি এখানে সাথে সামনে শূন্য ব্যবহার করি তাহলে দিতে হবে পরিমাণ টাকা, ঠিক আছে। এবার আমরা বিক্রয়ের পরে চান প্রকল্পের খরচ কি আছে, চলতি খরচ ছিল বিক্রয়ের 40%, তাহলে 7 এর 40% হলো 2.8, 8 এর 40% 3.2, 9 এর 40% 3.6। স্থায়ী খরচ ছিল 2 লক্ষ টাকা, তার মানে প্রত্যেকটা বছরে 2 লক্ষ টাকা ছিল। অবচয় ছিল 1 লক্ষ টাকা, তো আমরা প্রতি বছরে 1 লক্ষ টাকা করে দিয়ে দিলাম। যদি প্রশ্নে এরকম অবচয়ের পরিমাণ দেওয়া না থাকে তাহলে প্রাথমিক বিনিয়োগ যত টাকা থাকবে এবং যত বছর অঙ্ক হবে বছর সংখ্যা দ্বারা প্রাথমিক বিনিয়োগকে ভাগ করলে অবচয়ের পরিমাণ পেয়ে যাব আমরা। যদি এখানে অবশ্যই 1 লক্ষ টাকা দেওয়া না থাকতো, যেহেতু 3 বছর অঙ্ক এবং প্রাথমিক বিনিয়োগ ছিল আমাদের 12 লক্ষ টাকা, তাহলে ওই 12 লক্ষকে 3 দ্বারা ভাগ করে আমরা অবশ্যই পেয়ে যেতাম 4 লক্ষ টাকা করে, তখন প্রত্যেকের 4 লক্ষ বসতো। এখন অবশ্যই দেওয়ার কারণে আমরা যেটা দিয়ে দিয়েছি সেটাই বসালাম, ঠিক আছে। এরপর আমরা কি করব, এই 7, 2.8, 2, 1 এগুলো যখন আমরা বিয়োগ করব আমাদের বিয়োগফল হবে 0.84, 1.26। তোমরা এগুলো ক্যালকুলেটরে করবে অবশ্যই। এরপরে হবে 1.8 হবে এটা। এরপরে হবে 2.4, ঠিক আছে। যখন আমরা এগুলা বিয়োগ করব বছর 1 এ বের হবে 0.84, বছর 2 এ বের হবে 1.8, বছর 3 এ বের হবে 2.4। এরপরে আমরা প্রশ্নে পাইছি কর হার কত পার্সেন্ট ছিল, 30%। তো কর বাদ দেওয়ার আগে যে মুনাফাটা ছিল এটার নাম হবে এটার নাম হবে কর পূর্ববর্তী নিট মুনাফা। কর পূর্ববর্তী নিট মুনাফা। এবার আমরা কর বাদ দিব। কর কত পার্সেন্ট ছিল, 30%। আমরা ব্র্যাকেটে 30% উল্লেখ করে দেব। 0.84 এর এখানে 0.84 না, বিকল্প হবে 1.2। 1.2 এর 30% হবে 0.34। 1.8 এর 30% হবে 0.54। 2.4 এর 30% হবে 0.72। 2.4 এর 30% হবে 0.72। এবার আমরা এগুলা বিয়োগ করব।
1.2 থেকে যখন 0.300 আমরা বিয়োগ করব তখন হবে 0.84। 1.8 থেকে 0.54 বিয়োগ করলে হবে 1.26। আবার 2.4 থেকে যখন 0.7 বিয়োগ করব 1.68। এখানে মনে রাখতে হবে কর পূর্ববর্তী মুনাফা সবগুলো যদি প্লাসের বের হয় তবে এখানে কর 30% বাদ যাবে। যদি কোনো কারণে কর পূর্ববর্তী মুনাফাটা মাইনাসের বের হয় তাহলে যে বছরের উপরে মাইনাসের বের হবে ওই বছরের উপরে কোনো কর হার ধরা হবে না। যদি এখানে -1.2 হতো তাহলে এখানে কর হতো না, বাকি দুটো বছরের উপরে হতো। তাহলে আমরা এখানে কি মনে রাখতে হবে, কর পূর্ববর্তী মুনাফা যদি মাইনাসের বের হয় তাহলে ওই বছরের উপরে কর ধরতে হবে না, আর যদি প্লাসের বের হয় তাহলে অবশ্যই কর হার ধরতে হবে। এবার আমরা এগুলা ক্লোজ করে দেব। আমরা যে পরিমাণটা পেলাম এটার নাম হবে কর পরবর্তী নিট মুনাফা। কর পরবর্তী নিট মুনাফা। এবার আমরা লিখব গড় নিট মুনাফা। এখানে প্রথমে ছিল 0.84 যোগ 1.26 যোগ 1.68। আমরা তিনটা টাকার পরিমাণ পেলাম 0.84, 1.26, 1.68। যেহেতু তিনটা বছরের অঙ্ক তাই আমরা এটাকে 3 দ্বারা ভাগ করব। যদি 4টা বছরের হতো তাহলে 4 দ্বারা ভাগ করতাম। আমরা এটাকে ভাগ করলে পরিমাণটা হয় 1.26। 1.26 0.84 যোগ 1.26 যোগ 1.68 ভাগ 3। ঠিক আছে, 1.26। গড় নিট মুনাফার পরে আমরা বের করব গড় বিনিয়োগ। আমরা গড় বিনিয়োগ বের করব। গড় বিনিয়োগ কিভাবে বের করব? গড় বিনিয়োগ বের করার একটা সূত্র হলো প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। তাহলে এই অঙ্কেতে প্রাথমিক বিনিয়োগ হলো কত? 12 লক্ষ টাকা, আর ভগ্নাবশেষ মূল্য এই অঙ্কেতে নাই। তো আমরা কি করব, ভগ্নাবশেষ মূল্যের পরিবর্তে শূন্য ব্যবহার করব। ঠিক আছে, আর দুই তো সূত্র দেয়া আছে 12 লক্ষ টাকা। যদি আমরা লক্ষ টাকা করি তার মানে 12 লক্ষ মানে আমরা শুধু 12 লিখব, আর ভগ্নাবশেষ মূল্য না থাকার কারণে আমরা শূন্য দিলাম। যখন ভাগ করব 2 দ্বারা তখন এটা বের হবে 6। এরপর আমরা লিখব গড় নিট মুনাফার হার। গড় মুনাফার হার। গড় মুনাফার হারের সূত্র কি? গড় মুনাফার হারের সূত্র হলো গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ ইনটু 100। তাহলে গড় নিট মুনাফা কত? 1.26। গড় বিনিয়োগ ছিল 6 গুণ 100। আমরা এবার ভাগ করব 1.26 ভাগ 6 গুণ 100 ইকুয়াল 21% বের হয়েছে। 21%। এরপর আমরা লিখব সুতরাং সান প্রকল্পের গড় মুনাফা হার 21%। আমরা সান প্রকল্পের গড় মুনাফা হার কত পার্সেন্ট পেয়েছি? 21% পেলাম। এবার আমরা বড় গ নাম্বার করব। বড় গ নাম্বারের প্রশ্ন ছিল কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য। তো আমরা কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য এটা যদি বের করতে হয় আমাদেরকে কি করতে হবে, মূল প্রকল্পেরও গড় মুনাফার হার বের করতে হবে। তো মূল প্রকল্পের বছর সংখ্যা কয়টা, বিক্রয় সংখ্যা কয়টা দেওয়া আছে? 3টা, বছর 1, বছর 2 এবং বছর 3। তো আমরা প্রথমে বিক্রয় লিখলাম, যেহেতু এখানে সেম আগের ঘরের মতো এখানে 3টা বছর থাকার কারণে 3টা টাকার ভাগ হইছে। আমরা এই 3টা টাকার ঘরে 3টা বছরের বিক্রয়ের পরিমাণ লিখব। প্রথম বছর ছিল 5 লক্ষ, আমরা লিখব এভাবে বিক্রয় প্রথম বছর 5 লক্ষ, দ্বিতীয় বছর 9 লক্ষ, তৃতীয় বছর কত? 10 লক্ষ। যেহেতু এই অঙ্কটা আমরা লক্ষ টাকায় করতেছি সেহেতু 5 লক্ষের শূন্যগুলো আমরা ব্যবহার করলাম না, আমরা শুধু 5, 9, 10 দিলাম। যদি কেউ মনে করো যে আমি লক্ষ টাকা করব না পরিমাণ টাকা করব তাহলে এখানে লক্ষ বাদ দিয়ে পরিমাণ টাকা লিখবা,
আর 5 লক্ষের শূন্য সবগুলো ব্যবহার করবা। সেক্ষেত্রে উত্তর যত হবে, আর আমরা এখন করলে উত্তর যত হবে একই হবে, কোনো আলাদা হবে না। তোমাদের সুবিধার্থে যদি লক্ষ টাকায় বুঝতে পারো তাহলে তোমাদের সুবিধা হবে, কেননা পরীক্ষার হলে খুবই দ্রুত অঙ্কগুলো শেষ করতে পারবে। ঠিক আছে, আমরা বিক্রয় লিখলাম প্রথম বছর 9 লক্ষ, দ্বিতীয় বছর প্রথম বছর 5 লক্ষ, দ্বিতীয় বছর 9 লক্ষ, তৃতীয় বছর ছিল 10 লক্ষ। বিক্রয়ের পরে আমাদের কি আছে, চলতি খরচ আছে 35%। এই 5 লক্ষের 35%, যখন আমরা লক্ষ টাকায় করব তখন আমরা 5 গুণ 35% দিব, 9 গুণ 35% দিব, 10 গুণ 35% দিব। আর যখন পরিমাণ টাকা করব তখন শূন্য সহকারে সম্পূর্ণ টাকা উঠিয়ে 35% দিতে হবে। ঠিক আছে, তো আমরা 5 এর 35% যখন বের করব আমাদের বের হবে 1.75। তোমরা এগুলো ক্যালকুলেশন করবে অবশ্যই। এরপর একটা বের হবে 3.15, তারপর একটা বের হবে 3.5। এগুলো আমরা কিভাবে বের করছি, আমরা ক্যালকুলেশন করছি 5 গুণ 35%, 9 গুণ 35%, 10 গুণ 35% দিলে এই টাকার পরিমাণটা চলে আসবে। এরপর আছে কি আমাদের প্রশ্নতে চলতি খরচের পরে আছে স্থায়ী খরচ। আমরা স্থায়ী খরচ লিখলাম, তো স্থায়ী খরচের এখানে কোনো পার্সেন্ট দেয় নাই, টাকার পরিমাণ দিয়ে দিছি। মূল প্রকল্পের স্থায়ী খরচ ছিল 1.5, তার মানে প্রতি বছর 1.5 লক্ষ টাকা মূল প্রকল্পের স্থায়ী খরচ। আমরা প্রতি বছর 1.5 দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে কি আছে অবসর। অবসর কত ছিল 1 লক্ষ, যেহেতু 1 লক্ষ এরা দিয়ে দিয়েছে তাই আমরা 1 দিয়ে দিলাম। আমি একটু আগে বললাম ছোট অঙ্কতে যখন আমরা অবসরের পরিমাণটা এরকম প্রশ্নে সরাসরি পাবো না তখন আমরা বের করে নিতে হবে। আমরা সেটা কিভাবে বের করব, প্রাথমিক বিনিয়োগ যত টাকা থাকবে ওই টাকাকে বছর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। 3 বছর হলে 3 দ্বারা ভাগ, 4 বছর হলে 4 দ্বারা ভাগ করব। ঠিক আছে, আর দেওয়া থাকলে তো সমস্যা নেই। এবার আমরা এগুলো বিয়োগ করব। 5 থেকে 1.75, 1.5 এবং 1 বিয়োগ করলে বের হবে 0.75, 0.75। আবার 9 থেকে 3.15, 1.5 এবং 1 বিয়োগ করলে হবে 3.35। 10 থেকে 3.5, 1.5 এবং 1 বিয়োগ করলে হবে 4। এই পরিমাণটার নাম হলো কর পূর্ববর্তী মুনাফা, কারণ এটা কর বাদ দেওয়ার পূর্ববর্তী নিট মুনাফা, তাই এটার নাম হলো কর পূর্ববর্তী নিট মুনাফা। আমাদের এই অঙ্কেতে চলতি খরচ ছিল কত পার্সেন্ট, 35%, তাই আমরা চলতি খরচের সামনে 35% উল্লেখ করে দেব, কারণ আমরা চলতি খরচ প্রশ্নতে 35% ছিল তাই ওই টাকার উপরে আমরা 35% ধরছিলাম। এবার দেখো কর পূর্ববর্তী নিট মুনাফা লিখলাম কত 0.75, 3.35, 4। এই টাকাগুলো আমরা কোথা থেকে পেলাম, 5 থেকে এই 3টা টাকা বাদ দেওয়ার পরবর্তী যে টাকাগুলো পেলাম সেটা না। এবার আমরা কি করব, কর হার কত পার্সেন্ট দেওয়া ছিল 30%। এই টাকার উপরে এই 3টা টাকার উপর আমরা 30% ধরব। প্রথমটার উপরে 30% ধরলে হবে 0.225। 3.35 এর উপরে যখন আমরা 30% ধরব 1.005 হবে। আবার 4 এর উপরে 30% ধরলে হবে 1.2। আমরা এই 0.75 থেকে 0.225 যখন বিয়োগ করব, বিয়োগ করলে হবে 0.525। 3.35 থেকে 1.005 বিয়োগ করলে হবে 2.345। আবার 4 থেকে 1.2 বিয়োগ করলে হবে 2.8। ক্লোজ করে দেব। এর পরিমাণটার নাম হলো কর পরবর্তী নিট মুনাফা। এখানে মনে রাখতে হবে আমাদের কি জিনিস, সেটা হলো কর পূর্ববর্তী নিট মুনাফা কোনটা যদি মাইনাসের বের হয় ওই টাকার উপরে কর ধরতে হবে না। ঠিক আছে, ওই টাকার উপরে কি কর ধরতে হবে না। এরপর আমরা কি করব, গড় নিট মুনাফা বের করব। গড় নিট মুনাফা কত 0.525 যোগ 2.345 যোগ 2.8। যেহেতু 3টা বছর তাই আমরা এটাকে 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করলে বের হবে 3.803। 3.803। এরপরে গড় বিনিয়োগ বের করব।
গড় বিনিয়োগ কিভাবে বের করব? প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2 সমান 6। আর গড় মুনাফার হার বের করব। গড় মুনাফার হারের সূত্র কি? গড় মুনাফার হারের সূত্র হলো গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ ইনটু 100। সূত্রটা না লিখে সরাসরি পরিমাণটা লিখে দিলে হবে। তাহলে কত? 3.803 ভাগ 6 গুণ 100। যখন আমরা এটা করব তখন বের হবে 63.383। 63.383। এটা আমাদের কোন প্রকল্পের নাম? এটা হলো আমাদের মূল প্রকল্প। তাই আমরা এখানে শুরুতে প্রকল্পের নামটা লিখে দেব মূল। অর্থাৎ মূল প্রকল্পের গড় মুনাফা হার কত বের হয়েছে? 63.383%। যেহেতু 100 দ্বারা বের হয়েছে অবশ্যই পার্সেন্ট দিতে হবে। ঠিক আছে? আমাদের কাছে প্রশ্ন চাওয়া হইল কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য? যুক্তি দাও। তো আমরা এবার যুক্তিটা লিখব। আমরা যুক্তিটা কিভাবে লিখব? যুক্তিটা হবে মূল প্রকল্পের, যেহেতু আমরা মূল প্রকল্প করলাম তাই প্রথমে লিখতে হবে মূল প্রকল্পের গড় মুনাফা হার 63.38%। 63.38%। এবং আমরা ছোট নাম্বারে কোন প্রকল্পটা করলাম? সাম প্রকল্প করলাম। আমরা লিখব এবং সাম প্রকল্পের গড় মুনাফা হার, সাম প্রকল্পের গড় মুনাফা হলো 21%। এবার দাঁড়িয়ে দেব আমরা দাঁড়িয়ে দেওয়ার পর লিখব, এতটুকু যখন আমরা লিখব মূল প্রকল্পের গড় মুনাফার হার হলো 63.38% আর সাম প্রকল্পের গড় মুনাফার হলো 21%। কিন্তু এই সাম প্রকল্পটা আমরা পেলাম ছোট নাম্বারে। আমরা ব্র্যাকেটে গহতে প্রাপ্ত লিখে দেব। গহতে প্রাপ্ত। এবারে লিখব এখানে লক্ষণীয় যে আমাদেরকে মনে রাখতে হবে গড় মুনাফার হার নির্ণয়ের সময় যে প্রকল্পের গড় মুনাফার হার বেশি সেটাই গ্রহণযোগ্য হবে। তাহলে আমাদের এখানে গড় মুনাফার হার বেশি হলো মূল প্রকল্পে। তো আমরা লিখব এখানে লক্ষণীয় যে নিশিতা মূল প্রকল্পে বিনিয়োগ করলে অধিক লাভবান হবে। তাই মূল প্রকল্পে বিনিয়োগ করা উচিত বলে আমি মনে করি। এরপরে আমাদের যুক্তিটাও লেখা শেষ হয়ে গেল। এবার তোমরা বাসায় বসে অঙ্কটা অবশ্যই করবা। প্রথমে অঙ্কটা করার আগে উদ্দীপকের আমি যে প্রশ্নটা লিখলাম এখানে বোর্ডে, প্রথমে প্রশ্নটা তোমরা কাগজে উঠাইবা, তারপর অঙ্কটা করবা। আর ক্যালকুলেশনগুলো অবশ্যই নিজেরা করবা, এতে করে বুঝতে তোমাদের সুবিধা হবে। কেননা প্রতি বছর এই অধ্যায় থেকে হয় পেবেক সময়ের অঙ্ক, না হয় গড় মুনাফা হার নির্ণয়ের অঙ্ক আসে। ঠিক আছে? আমরা আজকে যে অঙ্কগুলো করলাম এখানে ভগ্নাবশেষ মূল্য ছিল না, তো পরবর্তী ক্লাসে আমরা ভগ্নাবশেষ মূল্য দিয়ে আরেকটা অঙ্ক করব। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।